Hello students, welcome to another video in my channel English Globe. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 9 দ্য নর্থ শিপ এই কবিতাটি পড়ব। এই কবিতাটি যিনি লিখেছেন তিনি হলেন ফিলিপ আর্থার লার্কিন। তিনি একজন ইংলিশ পোয়েট অর্থাৎ ব্রিটিশ পোয়েট এবং নভেলিস্ট। তার এই বিখ্যাত কবিতা দ্য নর্থ শিপ এটি গোটা ওয়ার্ল্ডে বিখ্যাত। দেখো এখানে এই কবিতাতে তোমরা দেখতে পাচ্ছ কবিতার নামে দ্য নর্থ শিপ, অর্থাৎ এখানে কোনো একটা জাহাজের কথা বলা হচ্ছে যেটি উত্তর দিকে যাত্রা করছে। এই কবিতাতে তোমরা তিনটে জাহাজের বর্ণনা পাবে। তিনটে জাহাজ তিনটি দিকে তারা রওনা দেবে এবং তিনজনের তিন রকম পরিস্থিতির তার ডেসক্রিপশন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা এই কবিতার ওপরের মিনিংটা পড়ব, লাইন বাই লাইন মিনিং পড়ব এবং তার সাথে সাথে কবি আসলে এই কবিতার মাধ্যমে কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন তার ইনার মিনিংগুলোও আমরা দেখে নেব। তাহলে এসো শুরু করা যাক দ্য নর্থ শিপ। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এসো শুরু করা যাক দ্য নর্থ শিপ। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. কবি বলছেন যে আমি তিনটে জাহাজকে দেখলাম সেলিং বাই অর্থাৎ সমুদ্রেতে যাত্রা করতে বা ভাসতে, ওভার দ্য সি দ্য লিফটিং সি অর্থাৎ উত্তাল সমুদ্রের মধ্যে আমি দেখলাম তিনটে জাহাজকে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই সকালের আকাশে বাতাস উত্তোলিত হচ্ছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি এবং ওই তিনটে জাহাজের মধ্যে একটা জাহাজকে দেখে মনে হচ্ছিল যে এটিকে লম্বা যাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে কবি মেনশন করেননি যে তিনটে জাহাজের মধ্যে কোন জাহাজটি লম্বা যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে, তিনি শুধু বললেন যে একটি জাহাজকে দেখে মনে হচ্ছে যে সেটি লম্বা যাত্রার উদ্দেশ্যে রওনা দেবে। The first ship turned towards the west over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. কবি বলছেন যে প্রথম যে জাহাজটি সেটি পশ্চিম দিকে যাত্রা করলো। ওভার দ্য সি দ্য রানিং সি অর্থাৎ চলমান সমুদ্র, যেই সমুদ্র যাত্রার পক্ষে খুবই অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে, সেই চলমান সমুদ্রের উপর দিয়ে প্রথম জাহাজটি পশ্চিম দিকে যাত্রা করলো। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি এবং বাতাস এত সুন্দর পরিস্থিতি সৃষ্টি করেছে যে সেই জাহাজটি সম্পূর্ণ বাতাসের অধীনে চলে এলো এবং বাতাসই তাকে একটি সমৃদ্ধশালী দেশে নিয়ে গিয়ে পৌঁছালো। অর্থাৎ এইখানে প্রথম জাহাজটিকে নিজের কোনো রকম কোনো কসরত বা কষ্ট করতে হলো না, পুরো কৃতিত্বটাই এখানে বাতাসকে দেওয়া হচ্ছে, যে সম্পূর্ণভাবে জাহাজটিকে নিজের অধিকারে নিয়ে এসে নিজের অধিগ্রহণে নিয়ে এসে তাকে একটি সমৃদ্ধশালী দেশেতে পৌঁছে দিল। The second turned towards the east over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. দ্বিতীয় যে জাহাজটি সেটি পূর্ব দিকে যাত্রা করলো। ওভার দ্য সি দ্য কুয়েকিং সি অর্থাৎ কম্পমান সমুদ্র। এখানে কিন্তু সমুদ্র আগের জাহাজটির মতো এরকম অনুকূল পরিস্থিতি নেই, এখানে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতি, একটি উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট এবং বাতাস যে আগের জাহাজটিকে সম্পূর্ণ রকম সহায়তা করেছিল, দ্বিতীয় জাহাজটিকে কিন্তু সে একদম কোনো একটা জন্তুর মতো, ভয়ঙ্কর জন্তুর মতো যেন তাকে শিকার করলো। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি এবং সেই জাহাজকে বাধ্য করলো যে তাকে বন্দি করে নোঙর করতে। অর্থাৎ এখানে কিন্তু দ্বিতীয় জাহাজটি সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং সে তার যাত্রাতে ব্যর্থ হচ্ছে, সে গন্তব্যতে পৌঁছাতে পারছে না, সে মাঝপথে থেমে যেতে বাধ্য হচ্ছে।
The third ship drove towards the north over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the decks shone frostily. বলছে তৃতীয় যে জাহাজটি সেটি উত্তর দিকে যাত্রা করলো। দেখো আমাদের কবিতার নাম দ্য নর্থ শিপ, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই এই তৃতীয় জাহাজটির সাথে একটি বিশেষত্ব রয়েছে। বলা হচ্ছে যে তৃতীয় জাহাজটি যেটি উত্তর দিকে যাত্রা করলো, ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, অন্ধকারময় সমুদ্র। অন্ধকারময় সমুদ্র বলতে সমুদ্রের উপরে যে আকাশ রয়েছে সেই আকাশটি সম্পূর্ণ কালো ও মেঘাচ্ছন্ন, সেই জন্যে সমুদ্রকে দেখে যেন মনে হচ্ছে যে একটি অন্ধকারময় সমুদ্র। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু এই ক্ষেত্রে জাহাজটি কোনো রকম কোনো বাতাসই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টেডি, এবং জাহাজের যে ডেক সেটি সম্পূর্ণ বরফেতে উজ্জ্বল চকচক করতে লাগলো। The northern sky rose high and black over the proud, unfruitful sea. East and west the ships came back happily or unhappily. পূর্ব দিকের যে আকাশ সেখানে যে কালো মেঘাচ্ছন্ন, সেখানে মেঘ হয়ে রয়েছে, এবং সমুদ্রকে বলা হচ্ছে আনফ্রুটফুল সি। আনফ্রুটফুল সি অর্থাৎ যে সমুদ্রের মাধ্যমে গিয়ে, যে সমুদ্রে পাড়ি দিয়ে কোনো রকম কোনো ফলাফল পৌঁছানো যায় না, যে কোনো রকম কোনো ফলাফল দেয় না, দান করে না, সেই জন্য তাকে বলা হচ্ছে আনফ্রুটফুল সি। এবং পূর্ব ও পশ্চিমের যে জাহাজগুলি যাত্রা করেছিল তারা আনন্দে অথবা দুঃখেতে ফেরত এলো। যে জাহাজটি পশ্চিম দিকে যাত্রা করেছিল সে হ্যাপিলি আনন্দের সাথে ফিরে আসছে, কারণ সে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। কিন্তু পূর্ব দিকে যে জাহাজটি যাত্রা করেছিল সে দুঃখের সাথে ফিরত আসছে, আনহ্যাপিলি। কেন? কারণ তাকে মাঝ পথে থেমে যেতে বাধ্য করা হয়েছিল। But the third went wide and far into an unforgiving sea, under a fire-spilling star, and it was rigged for a long journey. কিন্তু তৃতীয় যে জাহাজটি সেটি কিন্তু থামলো না, সে কিন্তু লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গেল এই সমুদ্রের উপর দিয়ে, আনফরগিভিং সি, কোনো ক্ষমাহীন যে সমুদ্র তার উপর দিয়েই সে জাহাজ বেরিয়ে গেল লম্বা যাত্রার উদ্দেশ্যে। এবং আন্ডার আ ফায়ার স্পিলিং সি, যেন আগুন ঝরানো তারার নিচে দিয়ে, অর্থাৎ এখানেও খুব প্রতিকূল একটা পরিস্থিতির বর্ণনা দেওয়ার জন্য কবি এখানে বলছেন যে যেন তারা দিয়ে আগুন ঝরছে। এবং বলছেন ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। কবি প্রথমেই যেটা বলেছিলেন যে তিনটে জাহাজের মধ্যে একটা জাহাজকে দেখে মনে হচ্ছিল যে সেটি লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছে, এবং কবিতার শেষে এসে আমরা জানতে পাচ্ছি এই নর্থ শিপ অর্থাৎ উত্তর দিকে যে জাহাজটি যাত্রা করেছে তাকে লম্বা যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল। এটা গেল আমাদের লাইন বাই লাইন মিনিং। কিন্তু এটাই কি এর আসল মানে? না, এর মধ্যে দিয়ে কবি আরও অন্য কিছু বলতে চাইছেন। দেখো আমাদের চারিপাশে আমরা এরকম নানা রকম পরিস্থিতির মানুষ দেখে থাকি। এখানে তিনটে জাহাজের মাধ্যমে কবি তিন রকম মানুষের কথা বলছেন, এবং এই যে আবহাওয়া তার মাধ্যমে তিন রকম মানুষের জীবনের তিন রকম পরিস্থিতির কথা উনি বর্ণনা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে জাহাজটি আমাদের ছিল, দ্য ফার্স্ট শিপ, যে আমাদের পশ্চিম দিকে যাত্রা করেছিল, তাকে কিন্তু তার পরিবেশ সম্পূর্ণ রকম সহায়তা দিল। অর্থাৎ আমরা আমাদের জীবনে এমন অনেক মানুষকে দেখে থাকি যারা জন্মগতভাবেই নানা রকম সুযোগ সুবিধা লাভ করে থাকে, তাদের জীবনে অতটা বেশি তাদেরকে সেই ফাইট বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না, যার জন্যে তাদের জীবনটা অনেক সহজ আমাদের কাছে প্রতিভাত হয় এবং তাদের জীবনটা অনেক সহজ হয়, তারা অনেক বেশি ফ্রুটফুল হতে পারে লাইফে। আবার এক ধরনের মানুষ থাকে যেটি এই দ্বিতীয় জাহাজ অর্থাৎ সেকেন্ড শিপের কথা বলা হচ্ছে, যেখানে তাদেরকে প্রচুর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তারা কিন্তু সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে করতে কোথাও গিয়ে একটা ক্লান্ত হয়ে হার মেনে নেয়। অর্থাৎ এখানে দ্বিতীয় জাহাজটি কিন্তু যেমন এখানে বলা হচ্ছে যে সে তার নোঙর ফেলতে বাধ্য হয়েছিল বন্দির দশার মধ্যে এসে, সেইভাবে আমাদেরও মধ্যে কিছু মানুষ থাকে যারা কঠোর পরিস্থিতির চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে কোথাও গিয়ে ক্লান্ত হয়ে তারা থেমে যায়,
তাদের পক্ষে যুদ্ধ করা আর ফার্দার সম্ভব হয় না। এখানে সেকেন্ড শিপের মাধ্যমে সেই ধরনের মানুষের কথা কবি বলছেন। কিন্তু আর এক ধরনের মানুষ, যেটা থার্ড শিপ, যেটা আমাদের আইডল মানুষ বলতে পারি, সেই মানুষের কথা কি বলা হচ্ছে, যে সে কিন্তু কোনো রকম পরিস্থিতির চিন্তা ভাবনা করছে না, তার পরিস্থিতিও প্রতিকূল, একেবারে দ্বিতীয় জাহাজের থেকেও বেশি প্রতিকূল, কিন্তু সে জীবনে হার মানতে শেখেনি। এখানে কোথাও বলা নেই যে তৃতীয় শিপটি আদৌ ফেরত এসেছিল না সে তার গন্তব্যে পৌঁছেছিল, কি হয়েছিল, কোথাও কিন্তু কোনো কিছুর উল্লেখ করা নেই। এই পুরোটাই কবি একটি মিস্ট্রি রেখে দিয়েছেন, কারণ এখানের মাধ্যমে কবি এটাই বলতে চেয়েছেন যে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এইটাই জীবন। ফলাফলের আশা না করে এই তৃতীয় শ্রেণীর মানুষ, যারা এই থার্ড শিপের মতো, তারা কিন্তু ফলাফলের চিন্তাতে বসে থাকে না। তাদের জীবনের যুদ্ধটাই তাদের কাছে আসল। তারা কখনো হার স্বীকার করতে শেখে না, তারা কখনো কোনো কিছুর কাছে সারেন্ডার করে দেয় না, তারা কিন্তু যুদ্ধ করে, এবং সেই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন সে বিষয়ে তারা চিন্তা করে না। সেই জন্যে বলা হচ্ছে যে এই প্রজাতির জাহাজ বা এই প্রজাতির মানুষ, তাদেরই কিন্তু লম্বা যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। অর্থাৎ ভগবান যেন তাদেরকে কিছু বিশেষ শক্তি দিয়ে পাঠিয়েছেন যে তারা জীবনে একটি লম্বা যাত্রার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এটাই হচ্ছে দ্য নর্থ শিপ কবিতার আসল ইনার মিনিং। খুব সুন্দর একটি কবিতা, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসবে, খুব সুন্দর সুন্দর ওয়ার্ড মিনিং আছে। তোমরা খুব ভালো করে কবিতাটা পড়ো। কোথাও কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। ঠিক আছে, তাহলে তোমরা পড়তে থাকো। আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, অল দ্য বেস্ট।